অপমানের চেয়ে দুঃখের সঙ্গী ভালো, তেমনি আত্মসম্মান ধরে বসে থাকার চেয়ে সম্পর্ক আগানো ভালো। তাই তালুকদার বাড়ির সবাই সব দুঃখ কষ্ট পাওয়া না পাওয়ার হিসেবে না গিয়ে একত্রিত হয়েছে তালুকদার ভিলায়। উন্নত রাষ্ট্র, উন্নত জীবনযাপন সব কিছু ছাপিয়ে যার নিজের নারী পুতার জায়গায় টান করছে। বিদেশে না গেলে যেমন বোঝা যায় না দেশের মর্ম, তেমনি কাছের মানুষ দূরে না গেলেও বোঝা যায় না আপন পরের পার্থক্য। প্রচণ্ড অসুস্থ হলে যখন এক গ্লাস পানি মুখে তুলে দেওয়ার কেউ থাকবে না, তখন বোঝা যায় পরিবার কতটা অমূল্য সম্পদ আমাদের জন্য। এরিতা হাড়ে হাড়ে বুঝেছে সেটা। গর্ভকালীন নাজুক অবস্থায় একজনও পরিচিত মানুষ ছাড়া পৃথিবীতে ঠিক কতটা কঠিন সেটা যে পার করবে সে ছাড়া কেউই বুঝবে না। অপরিচিত এই মানুষগুলোর দিকে শুধু বিমুখ হয়ে তাকিয়ে থাকলো কয়েক মিনিট। মিতা আক্তার রেস্ট নেওয়ার জন্য বলে চলে গেলেন নিজ রুমে। টানা লং জার্নি করায় এরিতা অনেক টায়ার্ড, তাই নিজ কক্ষে চলে গেল। কিন্তু সুরের কোনো ক্লান্তি নেই। সে সবাইকে পেয়ে এমনভাবে মিশে গেছে যেন জন্ম থেকেই সে এ বাড়িতে বেড়ে উঠেছে। এজাজকে ধরে বাড়ির পেছনের বাগানে নিয়ে গেল। বানু বার কয়েক বলল বাগানের জঙ্গল হয়ে গেছে, অনেক মশা, যাওয়ার দরকার নাই। কে শুনে কার কথা? এরিতার কাছে এই বাগান নিয়ে এত গল্প শুনেছে, তাই তার আর তর্স হয়েছে না। সুরদের সাথে রূপও যাবে। এদিকে সুরের গ্রোথ ভালো হওয়ায় রূপের চেয়ে বড় লাগে, তাই সে রূপকে বেবি 1 বলে ডাকে, বন্নিকে বেবি 2 আর রূপের ভাই রাতকে লিটল বেবি বলে ডাকে। বাগানে গিয়ে সুর সুপার এক্সাইটেড। এত এত গাছ সে আগে দেখেনি। এরই তার গল্পের চেয়ে বেশি সুন্দর মনে হলো। পেছন পেছন বানুও গেল বাধ্য হয়ে, কারণ গাছে যে ফল আছে সেটা এরা কেউই পারতেই পারবে না। বানুর শরীর একটু ভারী হয়েছে, তবু গাছে ওঠা তার বা হাতকা খেল। এজাজ বার কয়েক সাবধান করলো, তবু হুড়ুহুড় করে ফটাফট উঠে গেল আতাফল গাছে। বেছে বেছে বড় আর পাকাগুলো পেরে এজাজের হাতে ফেলল। হঠাৎ থমকে গেল সুরকে দেখে। এফাজ যেমনভাবে তাকিয়ে থাকতো সুরও তেমনিভাবে তাকিয়ে আছে। বুকের ভেতরটা মুচড়িয়ে উঠল। আনি সিদিস অনিস বিগার দেন দিস। সুরের কথায় ধ্যান ভাঙল বানুর। আব্বাজান ইংরেজি ফিংরেজি কিছু বুঝি নাহি, বাংলাতে কও। ও ইংরেজি ইজ ইজিয়ার দেন বাংলা। ওকে, আমি তোমাকে শেখাবো, কিন্তু আমাকে স্যার বলতে হবে। এইবারও বানু বিমুখ হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মানুষ নাকি হারিয়ে যায়, কিন্তু মানুষ যে নিজের রক্তের মাধ্যমে ফিরে আসে বারবার। এরিতার রুমে ঢুকেই বিছানায় বালিশ হাতড়িয়ে অকুল হয়ে শব্দহীন কেঁদে চলছে। এই রুমে সে এফাজকে ছাড়া একদিনও থাকেনি, আজ কিভাবে থাকবে? সারা ঘরে আনাচে কানাচে মনে হচ্ছে এফাজ ঘোরাঘুরি করছে। আপুই দেখো, এই আপুই শোনো আপু, এটা নিব আপু। কান ধরে ফেললো এরিতা। না, এই ঘরে থাকা অসম্ভব। এরিস ঢুকে দেখলো এরিতা ছটফট করছে। প্যানিক অ্যাটাকের সূত্রপাত এইভাবেই হয় এরিতার। তাই দ্রুত পায়ে গিয়ে এরিতাকে টেনে উঠিয়ে জড়িয়ে ধরল। এরিতার মনে হলো অকুল পাথরের একটা ঢেলা পড়ছে আঁকড়ে ধরার জন্য। সে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করল, এফু কাছে আয় ভাই, আর মারবো না। আপুই তোকে কত ভালোবাসি। এরিস ধরা অবস্থায় উঁচু করে উঠিয়ে রুম থেকে বের হয়ে নিজ রুমে নিয়ে গেল। বিছানায় বসিয়ে ঝাঁকি দিয়ে বার কয়েকবার ডাক দেওয়ার পরও মুখ তুলে এরিসকে দেখে ফট করে উঠে দাঁড়িয়ে গেল। ভ্রু কুচকে চোখ ছোট করে তাকিয়ে আছে এরিসের দিকে। এরিস মাঝখানে দ্রুত ঘুচিয়ে অল্প ঝুঁকে এরিতার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি আমাকে চোখে দেখা যায় না? রাগ করার কথা আমার, অথচ তুই ভং ধরে আছিস। এরিতা না শোনার মতো করে সাইড কেটে চলে যেতে নিল। এরিসে বাহু ধরে আবার সামনে এনে দাঁড় করালো। আউটডোর শুটের সময় লি জং অসভ্যতামি করেছিল, রাইট? তোর প্রডিউসার পেমেন্ট বাড়িয়ে দিবে, কিন্তু অশ্লীল আবদার করেছিল, রাইট? গ্রুপ ওয়ার্কের সময় মেকআপ ম্যান অকারণে টাচ করতো, রাইট? লি জং ড্রিঙ্কসে অ্যালকোহল দিয়ে এক ভ্যানে করে শুটিং স্পটে যেতে চেয়েছিল, রাইট? আর কতগুলো বলবো,
বল। এরিতার চক্ষু কপালে। এগুলো তো পার্ক হিয়ন ছাড়া আর কেউই জানে না। কাপা কাপা গলায় তবুও জিজ্ঞেস করলো। আমার পেছনে ডিটেকটিভ লাগিয়েছিলেন? সেটা কথা না, দুনিয়া সম্পর্কে তোর চেয়ে আমার ধারণা বেশি। একটা পুরুষ এক পলক একটা নারীকে দেখে রাতে কল্পনা করতে দুইবার ভাবে না, সেখানে সারা দুনিয়ার সামনে তুই গেয়ে বেড়াচ্ছিস। ফেস দেখা না দেখা কোনো ফ্যাক্ট না। এরিতা এবার কেঁদে দিয়ে বলল, ইট ওয়াজ ইম্পসিবল টু রিটার্ন ফর মি। ইট ওয়াজ অলওয়েজ পসিবল টু রিটার্ন। বলে এরিতার কপালে অধর ছোয়ালো এরিস। আই এম সরি। বলে এরিতা মাথা নিচু করে ফেলল। আমাদের বিয়ের বয়স আর কিছুদিন পর 7 হয়ে যাবে, অথচ সংসার করেছি গুনে গুনে 1 সপ্তাহ। আমার এই অমূলক ক্ষতি তুই যদি পুষিয়ে দিতে পারিস তাহলে সরি অ্যাকসেপ্টেড হতে পারে। তখন সুর রুমে ঢুকলো গান গেয়ে গেয়ে। মশা ভান ভান করে রে, ও মশা ভান ভান করে দে, কাগর বাড়ির মশা আইল গদিব খাদে। এরিতা আর এরিস হা হয়ে তাকিয়ে আছে দেখে সুর লজ্জা পেয়ে বলল, হোয়াট ইজ দিস সং ওয়াজ প্রিটি কুল। এরিতাই এগিয়ে গিয়ে সুরকে কাছে এনে জিজ্ঞেস করলো এই গান কথা থেকে শিখেছে। সুর বানুর কথা বলায় এরিতা হেসে দিল। বানুর উপর দিয়ে এত বড় ঝড় গেল অথচ মেয়ে একদম আগের মতোই আছে। এরিস সুরকে নিজের কাছে ডেকে জিজ্ঞেস করলো, কিভাবে শিখলে? মাত্রই না বাগানে গেলে সবাই? বানু আন্নিকে মশা কামড়িয়েছে, ঘরে ফেরার সময় এই গান গেয়েছে, আমি শুনেই শিখে ফেলেছি। এরিস বলল, আমার সন্তান তো তাই জিনিয়াস, একবারে আঞ্চলিকতা শিখে ফেলেছে। এরিতা ভ্রু কুঁচকে বলল, আমার বলছো কেন? আমাদের বলো। আমার শুধু আমি বলবো, তোমার ক্ষেত্রে আমাদের হবে। ও তো আমার বংশ, তোর না। সুর এই দুজনের চিপায় পড়ে বলে উঠল, নো, আমি তালুকদার বংশের, তোমাদের খালুন না। এরিস আর এরিতা একসাথে হেসে দিল। রাতে খেয়ে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। পুরো তালুকদার ভিলা আজ পূর্ণ চাঁদের হাট যেন। সবার মনে এফাজের স্মৃতি এলেও কেউ মুখে উচ্চারণ করলো না। থাক কিছুর স্মৃতি পেছনে, বর্তমানটাকে গুরুত্ব দিয়ে এই মুহূর্তটাকে উপভোগ করাই জীবন। জীবন নামের লম্বা সফরে হাজার খানেক টেনশন, দুঃখ সুখ হাসি কান্না আবেগ বিবেক নানা মানের নানা টেনশন। যখন যে টেনশনের গাড়ি থামবে সেটাকেই মেনে নিয়ে পরের স্টেশনের জন্য প্রস্তুত করাই জীবনের ধর্ম। কথায় কথায় সুর বলল, আই হ্যাভ এ আইডিয়া, এখানে গার্ডেনে একটা সুইমিং পুল করলে কেমন হয়? রূপ্য বলল, উফ সুর, তুমি তো জানো না সুইমিং পুল না, এখানে হবে পুকুর। বানু ডাইনিং টেবিল মুছতে মুছতে বলল, হ আরও কিছু না, সুইমিং পুল না পুকুর, এইখানে ওইব পুষ্কুনি। বানুর কথায় সবাই হেসে দিল। এরিতা বানুর কাছে দাঁড়িয়ে আস্তে করে বলল, তোর বয়স অনেক কম বানু, তুই কি আবার বিয়ে করতে চাস? চাইলে আমি ব্যবস্থা করব, আর বন্নির দায়িত্ব আমি নিব। না গো আফু, শখ সব খাইয়া গেছে। এই জীবনে বেড়া মানুষরে আর বিশ্বাস করতে পারতাম না। এমনেই মেলা ভালা আছি। তাহলে পড়াশোনাটা কর ঠিক করে। আমার এনজিওতে তোকে একটা বড় দায়িত্ব দিব। নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যদি মনে হয় কারো প্রয়োজন, তখন কেউ তোকে বাধা দেবে না। মেয়েরা একাই সমাজে টিকে থাকতে পারে না। তাছাড়া এক মুরগি বয়স থাকলেও নাকি বিয়ে বসতে হয়। এরিস ভাইয়ার সাথে সম্পর্ক না টিকলে আপনি কি আরেকটা বিয়া করতেন আফু? জানি করতেন না, আমার পক্ষেও সম্ভব না। আর ঠিক আছে, বিয়ে স্বামী একমাত্র বেঁচে থাকার সম্বল না। নিজের দায়িত্ব নিজে নেওয়া শিখে গেলে আর কাউকে লাগেও না। অপরদিকে বাচ্চা পার্টির আবদারের তোপে পড়ে সিনিয়র তালুকদারগণ বুলডুজার ফুরিয়ে রাখলেন ফোন দিয়ে। কালই খনন কাজ শুরু হবে। সুর আর রৌপ্য নাচানাচি শুরু করলো। রাজু রায়হান আর রাসেল কোন জায়গায় হবে পুকুর সেটা সিলেক্ট করছে। এজাজ বলে উঠল, ব্রো, আমরাও কি এখন সিনিয়র তালুকদার? না মানে আমি আমার জায়গা খুঁজে পাচ্ছি না। না, আমার উঠবি সিনিয়র। আজ সুর আয়শার সাথে থাকবে আর এরিতা হাফেজা বেগমের সাথে। এরিস বিধবা হয়ে নিজের রুমে ফিরে গেল। বেশ কয়েকবার এজাজ খুঁচিয়ে গেছে। শুভেচ্ছা নিজের ভাসুরের জন্য আফসোস করলো দেখে এজাজ জেলাস হয়ে বলল, আমি কিন্তু ব্রো এর চেয়ে হ্যান্ডসাম, অথচ এদিতা বলেছে তুমি ব্রোকে দেখে ক্রাশ খেয়েছিলা। শুভ, দ্যাটস নট ফেয়ার। ভাসুর হন তোমার। শুভেচ্ছা জিভায় কামড় দিয়ে বলল,
আরে তখন কি আর ভাসুর ছিলেন নাকি? আর ফর্সা হলেই হ্যান্ডসাম হয় নাকি? ভাইয়ার পার্সোনালিটিটাই ক্রাশ খাওয়ার মতো, কেমন শার্প চেহারা। এজাজ চোখ ছোট ছোট করে বলল। বেবি আসুক, কে কত শার্প বুঝাবো তোমাকে। শুভেচ্ছা হো হো করে হেসে দিল। প্রভাতের অন্য পাখির কিচিরমিচির শব্দের সাথে আজ কাকের কর্কশ কাকা ডাকটাও বড্ড মিষ্টি আর প্রতি মধুর শোনালো তালুকদার ভিলায়। সকাল সকাল সবাই উঠে আয়শার হাতের দেশীয় ভর্তা ভাজি খেয়ে একেবারে ফুলের ঢোল। সুরের ঝাল খেতে কষ্ট হলেও সবার দেখাদেখি এনজয় করে খেয়েছে। খেয়ে খেয়ে অভ্যস্ত হবে, তাই এরিতা বিশেষ নজর দেয়নি। সে নিজেও অনেক এনজয় করছে। প্রেগনেন্সির সময় বমির জন্য না খেতে পেরে কতবার মনে হয়েছে আম্মুর হাতের একটা ভর্তা পেলে এক প্লেট ভাত খেতে পারত। সেসব থাক, যেটা নসিবে নেই তা নিয়ে হা হুতাশ করে লাভ কি। খাওয়া দাওয়া শেষ করার আগে বুলডোজার এসে হাজির। এরিস ড্রাইভারের কাছে গিয়ে চালানো শিখছে। সে নিজেই খনন করবে। পাশে সুর দাঁড়িয়ে নিজ পিতাকে অনুসরণ করে চলছে। রোদেশি বলল, সুর মাশাআল্লাহ অনেক ইন্টেলিজেন্ট হবে। আয়শা হাসি মুখে বলল, রিশবাবু এমন ছিল, তবে কথা কম বলতো। সুর আবার খুব মিশুক। আমাকে কাল রাতে বেসিক কোরিয়ার ভাষা শিখিয়ে ফেলেছে। এরিতা মুগ্ধ হয়ে আয়শাকে দেখছে। এমন প্রাণখোলা হাসি আয়শার মুখে কখনো দেখেনি এরিতা। মহিলারা হাতের কাজ শেষ করে তারাও গেল পুকুর খনন দেখতে। বিসমিল্লাহ বলে এরিস প্রথমবার চালালো বুলডোজার। বেশি মাটি ওঠাতে পারল না। পরে দুবার চেষ্টা করে বেশ অনেকটুকু খনন করলো। সুর নিজেও চেষ্টা করলো। তারপর ড্রাইভার নিজে খনন কাজ শুরু করলো। 5% জায়গা নিয়ে হবে পুকুরটা। বাগানের লাস্টের দিকে একদম প্রাচী ঘেঁষে। 2/3 খনন কমপ্লিট করার পর লাঞ্চের বিরতিতে সবাই ভেতরে চলে গেল। লাঞ্চ করে আবার শুরু হলো খননের কাজ। দুপুরের সময় দেখে কেউ আর সেদিকে গেল না। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তখনই ড্রাইভার এলো হন্তদন্ত করে। বুলডোজার দিয়ে খনন করা যাইতেছে না। একটা সিমেন্টের কিছু আছে বেশ বড় সড়ো, সেটাই ব্লেড চালানো যাইতেছে না। আসেন তো আমার সাথে বলে বের হয়ে গেল ড্রাইভার। সাথে সাথে বাড়ির প্রায় সবাই বের হয়ে গেল এবং গিয়ে দেখলো রাউন্ড শেপের বড় কিছু একটা, অনেক পুরাতন দিনের ধ্বংসস্তূপ, কোনো কূপের মতো। কিন্তু উপরের দিকটা আটকানো দেখে ঠিক বোঝা যাচ্ছে না কি এটা। বানু ঝাড়ু এনে ভালো করে ঝাড়ু দেওয়ার পর দেখা গেল কূপই সেটা। তবে পুরাতন হওয়ায় বুলডোজারের আঘাতে মুখটাতে ফাটল ধরেছে। এর এসে বলল আরও কয়েকবার আঘাত করতে। সেই অনুযায়ী কাজ করে মুখটা পুরোপুরি ভেঙে গেল। এরিস, এজাজ আর রাসেল গিয়ে হাত লাগিয়ে উপর থেকে ভাঙ্গা প্রাচীর সরিয়ে ফেলায় উন্মুক্ত হলো খোলা মুখের অগভীর এক নলকূপ। নিচের তলায় কিছু সূর্যের আলোতে চিকচিক করায় দারোয়ানকে কোমরের দড়ি বেঁধে নামানো হলো। অনেক দিনের বন্ধ থাকায় এরিস নাক মুখে গামছা বেঁধে দিয়েছে। দারোয়ান চিল্লিয়ে বলল, স্যার এইখানে কিছু পিতলের থালা বাসন আর হাড্ডি গুড্ডি দেখা যায়। এরিস তাকে কোনো কিছুতে হাত না দিয়ে উঠে আসতে বলায় দারোয়ান উঠে এলো। তখন এরিস নিজে নামলো ফোনের ফ্ল্যাশ লাইট নিয়ে। এজাজকে আরেকটা দড়ি বেঁধে ঝুড়ি টাইপের কিছু দিতে বলল। এজাজ সেটাই করলো। উপরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দড়ির টান পড়ায় এজাজ টানলো, কিন্তু বেশ ভারী হওয়ায় রাসেল আর দারোয়ান মিলে টেনে উঠালো এক ঝুড়ি পিতলের থালা বাসন, কিছু কালচে হাঁড়ি পাতিল। দ্বিতীয় দড়ির টান পড়ায় সেটা টেনে এরিসকে ওঠানো হলো। এরিস নিজের ফোন বের করে দেখালো সবাইকে। একটা 4 পায়ের পশুর কঙ্কাল দেখেই বোঝা যাচ্ছে। কেউ কিছু বুঝলো না, কিন্তু রাজু এগিয়ে এসে বলল, এটা আমাদের বংশের পুরাতন বাড়ি বলা হতো। পরিত্যক্ত ছিল এই জমি। আব্বা কম দাম পেয়ে কিনে এখানে চলে আসেন। এরিস বলল, তাহলে 2 2 4 হলো। এটাই সেই কূপ যেটার কথা দাদি গল্পে বলেছিল। কিন্তু এখানে তো কোনো মানুষের কঙ্কাল থাকার কথা। এটা তো চতুষ্পদ কোনো প্রাণী। এরিতা এগিয়ে বলল, দাদির মতে এখানে ব্ল্যাক ম্যাজিক করার জন্য অনেক কিছু রাখা হয়েছিল, কিন্তু এই
পিতলের জিনিস ছাড়া আর কিছুই নেই। তার মানে জমিদার কন্যাকে কেউ বাঁচিয়েছে, সাথে এখানকার সব অর্থ সম্পদও নিয়েছে। বলে পকেট থেকে কিছু সোনা রূপার পয়সা বের করলো। এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার মানে অনেকগুলো ছিল, নেওয়ার সময় কিছু এদিক সেদিক পড়ে যায়। সবাই সেই অবস্থায় হাফেজা বেগমের রুমে গেলেন আর বানু থালা বাসনগুলো মাজতে বসে গেল। হাফেজা বেগম সব শুনে অবাক হলেন আর এরিস এটাই বুঝলো যে একজনের মঙ্গল অমঙ্গল কখনো অন্যের উপর বর্তায় না। না মৃত্যুর পর কোনো ক্ষমতা থাকে মানুষের। অন্ধবিশ্বাস করে একটা শতাব্দীর কাটিয়ে দিয়েছে এই বংশের মানুষজন। বানু এলো একটা প্লেট নিয়ে দৌড়ে, হাতের প্লেট বাড়িয়ে দিয়ে বলল, দেখেন দ্বিতীয়াপুর ফটো এখনো আঁকানি। সবাই এক প্রকার হুমড়ি খেয়ে দেখা শুরু করলো আর আশ্চর্য হয়ে দেখতে থাকলো অনুরূপ এরিতার মতো একটা মেয়ে। বর্তমানে এরিতার যেমন চেহারা সেম টু সেম। এবার হাফেজা বেগম হেসে দিয়ে বললেন, সব কিছু ফিলসফি দিয়ে বিচার করলে হইব না দাদু ভাই, জগৎ যে বড্ড পহেলিকা জানে। এরিতা বের হয়ে গেছে অনেক আগেই, কারণ আর কেউ না জানলেও স্বপ্নের শেষটুকু সে জানে কি হয়েছিল। থাক, সেসব কথা সবাইকে জানাতে হবে কেন। কূপ খনন করা শেষ, কূপ রেখে চারপাশ খনন করা হয়েছে। এর এসে বিকেলে বের হয়ে গেছে বাড়ি থেকে, এখনো ফিরেনি। সবাই ডিনার করে যে যার রুমে। সুর আজও আয়শার সাথে ঘুমাবে। এদিকে এরিতা রোদেশির সাহায্যে আগের বেনারসি আর জুয়েলারি দিয়ে সেই আগের মতো সাজছে। রোদেশি বলল, এইভাবে সাজাটা স্টার লুক দিত। তোমার ব্যক্তিত্বের মতে তোমার সংসার জীবন হোক। যেদিন দোয়া দিতে ভুলে গিয়েছিলাম, আজ দিলাম। অনেক অনেক সুখী হও। আমিও সাজবো মাম্মি। বলে রূপ্য এগিয়ে এসে বায়না ধরল, অতপর তাকেও সাজিয়ে দিল। সুর এসে এরিতাকে দেখে হা করে তাকিয়ে থাকলো। Wow, mom, is this you? You look completely different. Is it Bengali angel's look? সবাই হেসে উঠল সুরের কথায়। সে লজ্জা পেয়ে দৌড়ে আয়শার রুমে চলে গেল। রাতে বেশ দেরিতে এরিস প্রবেশ করলো। নিচের রুমে গিয়ে লাইটে জ্বালিয়ে অতি আশ্চর্য বনে গিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বিছানায় বউ সেজে এরিতা হা করে ঘুমাচ্ছে। এক পা করে কাছে গিয়ে এক আঙ্গুল দিয়ে থুতনিতে ধরে হা বন্ধ করে দিল, কিন্তু সেটা পুনরায় আগের মতো খুলে গেল। মুচকি হেসে বলল, সরি, অ্যাকসেপ্টেড স্বর্ণলতা। শাড়ি অল্প উঠিয়ে পা বের করে সেখানে পরিয়ে দিল একজোড়া রাজকীয় পাবন্দি। ঝুনঝুন শব্দে ঘুম ভেঙে গেল এরিতার। ফট করে উঠে বসে এরিসের দিকে তাকিয়ে দেখে সে পায়ে হাত বোলাচ্ছে। সেদিকে লক্ষ্য করে দেখে অতি চমৎকার একজোড়া সোনার নুপুর। এমন ইউনিক ডিজাইনের নুপুর কোথায় পেলে? আর এত ভারী, এগুলো কি গোল্ডের? সেই কূপে পেয়েছি। হ্যাঁ, গোল্ড। দোকানে গিয়ে পরীক্ষা করে ক্লিন করে আনলাম। দুইটা নুপুরে 5 ভরি করে মোট 10 ভরি দিয়ে বানানো। ভেবেছিলাম কোনো প্রত্নতাত্ত্বিক শপে দিয়ে দিব, কিন্তু থালে ফটো দেখে মনে হলো যার জিনিস তাকেই দেই। এরিতা মুস্কি হাসলো। এসব কথা তুমি বলছো? যাক, একবার যখন পেয়েছি এটা, তো এখন আমারই ক্ষমা কি করেছেন মশাই, নাকি আরও কিছু করতে হবে? হ্যাঁ, এত সহজে কিসের ক্ষমা? চল ফটাফট আমাকে আনড্রেস করে দে। বলে শুয়ে পড়লো বিছানায়। এরিতাও কম কি এরিসের উপর বসে বলল, তাই না, দিচ্ছি, দাঁড়াও। বলে কাতুকুতু দেওয়া শুরু করলো। একবার ভুলে বগলে হাত লাগায় এরিস কেঁপে উঠেছিল। তারপর থেকে এরিতা জানে এরিসের দুর্বলতা হচ্ছে কাতুকুতু দেওয়া। কিন্তু এরিস এরিতার হাত ধরে ফেলল, পিসমোড়া করে বলল, সারা জীবন আমাকে সহ্য করে আমার সাথেই থেকে গেলে ক্ষমা পাবি, এর আগে না। আর হ্যাঁ, একটা ছোট্ট এডিটা চাই আমার, দিবি? এরিতা জড়িয়ে ধরে হ্যাঁ বুঝালো। কোনো একটা গল্পে পড়েছিল স্বামী স্ত্রী তো একে অপরের আবরুর মতো, যারা কিনা সর্বার্থ একজন অপরজনকে সমস্ত পঙ্কিলতা থেকে হেফাজত করার ক্ষমতা রাখে। কেমন আছেন সবাই? আমাদের কথা মনে আছে নাকি ভুলে গেছেন?
উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলল এরিতা তালুকদার। জনা 20 অসহায় মহিলাদের আজ তার এনজিও থেকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এরা সবাই হাফেজা বেগমের বাপের বাড়ির এলাকার। নিজ ঘরে ঘরে গিয়ে যাচাই বাছাই করে খুঁজে বের করেছে। এনজিওর মাঠ পর্যায়ে কাজ করতে এসে দেখছে ভিক্ষুকের জন্য আসা সাহায্য এই দেশের নেতাকর্মীরা খেয়ে ফেলে। মনুষ্যত্ব বোধ এদের দেখে লজ্জায় মুখ লুকায়। একবার কোরিয়া থেকে গরিব বাচ্চাদের জন্য বেবি ফুড এলো। এরিতা স্থায়ী চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে সেগুলো সঠিক বন্টন করার জন্য হস্তান্তর করে, কিন্তু পরবর্তীতে খবর পেল গোটা কয়েক বাচ্চাদের দান করে ফটোসেশন করে বাকি সব নিজে আত্মসাৎ করেছে। তাই এরপর থেকে নিজের যত কষ্টই হোক শরণার্থী উপস্থিতি থাকা থেকে শুরু করে বন্টন সব বানু, এরিতা আর মিতা আক্তার মিলে করে থাকে। মিতা আক্তার এই মানুষগুলোর সাথে মিশে বুঝেছেন মানুষের কোন ক্লাস হয় না, মানুষের শ্রেণী একটাই, আশরাফুল মাশরুকাত। আপি, মেশিনগুলো দেওয়া শুরু করবে কখন? এখানের মহিলাদের ধৈর্যের সীমা একেবারে বাড়ির কাছে। সীমা ছোটার আগে মুখ ছোটা শুরু করবে। মুখ আবার এলেবেলে পাশেদের। অ্যারোম্যাটিক শব্দগুলো কর্ণগহ্বরে ঢুকলে রক্তকরণ হয় বলে মাথা চুলকালো এক যুবতী। এরিতা মুস্কি হেসে কাঁধে হাত রাখলো মেয়েটির, যে কেউ দেখলে ভাববে আপন বোন। এরিতা হাত বাড়িয়ে মাস্কটা খুলে নিল, চুলের উকসাউট খুলে অরিজিনাল চুল মেলে দিল। এরিতার গায়ের ওড়না মেলে দুজনেই মাথায় দিয়ে এরিসকে ডেকে বলল, এই সুরের ড্যাড, একটা ফটো পাঠাও তো, আমাদেরকে দুবোন মনে হচ্ছে না? এরিস কিছুটা দূরে যেখানে ট্রাক থেকে সেলাই মেশিনগুলো নামানো হচ্ছে সেখানে সুরের সাথে দাঁড়িয়েছিল। এরিতার ডাকে কাছে এসে জিজ্ঞেস করলো, কি অবস্থা আপু? তোমরা নাকি সাভার শিফট করছো? মাঝপথে ট্রান্সফার সমস্যা হবে না পড়ালেখায়? মেয়েটা মুস্কি হেসে বলল, আসলে ভাইয়া পুরো পরিবার যাচ্ছে, আর আপনি তো আগে থেকে সেখানে। আমি একা থাকতে পারবো না, প্লাস আব্বু আমাকে এখানে রেখে যাবেও না। ঠিক আছে, সাবধানে থেকো। ওই দিকেও রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না, ক্যাম্পাস পলিটিক্স আরও খারাপ। কাকে সাবধানে থাকতে বলছো, জিনিয়াকে নাকি ক্যাম্পাসটাকে? বলে এরিতা হা হা করে হাসা শুরু করলো, তার সাথে সাথে বাকি সবাই। এর মাঝে এজাজ শুভেচ্ছাও চলে এসেছে। এজাজের কোলে 1 বছরের ছোট্ট পরি এজাহা, একদম পুতুলের মতো, গায়ের রং চেহারা সব এজাজের মতো। এজাজ বড্ড গর্ব করে বলে বেড়ায় স্ট্রং ডিএনএ তাদের, একদম কপি পেস্ট ব্যাপার। এই কথা শুনেই প্রতিবার শুভেচ্ছার মুখ ঝামটা দেয়, যদিও মনে মনে তার খুব ভালো লাগে এই ফুলকপি বাপ বেটিকে দেখতে। এরিতার পাশে জিয়ানাকে দেখে শুভেচ্ছা জিজ্ঞাসা করলো, কে? ও জিনিয়া হক, মগবাজারে যে বিল্ডিংয়ে সুরের ড্যাড ফ্ল্যাট কিনেছে সেখানে 3 তলায় থাকতো ওরা। কিছুদিন পর সাভার চলে যাবে। ওর এসব এনজিওর কাজে বেশ আগ্রহী, আমাকে আগেই বলে রেখেছিল সেও আসবে, আবার গ্রামের সাইডে গিফট দেওয়ার সময়, তাই এইবার নিয়ে এসেছি। জিয়ানা এগিয়ে গিয়ে হাই আর হ্যালো ব্রো বলে এজাহাকে কোলে নিল। শুভেচ্ছা নিজের জামাইকে আর চোখে পর্যবেক্ষণ করছে তাকায় কিনা। মেয়েটা প্রায় এরিতার মতো, বরং তার চেয়েও মিষ্টি। নাকটা হালকা বুচা হলেও কিউটনেস যেন আরও বেড়ে গেছে। চুলগুলো কি সুন্দর, অথচ প্রেগনেন্সির সময় শুভেচ্ছার চুলও খুব সুন্দর বেড়েছিল, কিন্তু পোস্ট প্রেগনেন্সির সময় সব উঠে একেবারে চান্দু হওয়া অবস্থা। তুমি সবসময় সব অবস্থাতেই সুন্দর শুভ। আমি আমার সন্তানের মাকে অনেক ভালোবাসি আর সারা জীবন বাসবো ইনশাআল্লাহ। বলে পেছন থেকে এজাজ শুভেচ্ছার মাথায় চুমু খেল। শুভেচ্ছার চোখের ভাষা এই লোক কেমনে জানি বুঝে যায়। পোস্ট প্রেগনেন্সির ডিপ্রেশনটাও ঠিকঠাক উপভোগ করতে পারে না সে। কৃতজ্ঞতার চোখে তাকায় এজাজের দিকে। স্বাস্থ্যের আগের চেয়ে ভালো হয়েছে এজাজের। শুভেচ্ছার মাঝে মধ্যে মনে হয় তেল দিয়ে চুলগুলো টেনে চিটকে বাঁকা শিথিল করে দিতে, যেন কেউ নজর না দিতে পারে তার জামাইয়ের দিকে। এত সুন্দর কেন হবে কোনো বেটা মানুষ? এহেম এহেম ভাই আর বেহেনো, আপনারা কি দেশের জনসংখ্যা আর একজন বানানোর প্ল্যান করছেন? বলে জিনিয়া সরে গেল সেখান থেকে। শুভেচ্ছার লজ্জায় কাচুমাচু করে বলল,
মেয়েটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? কয়েক মিনিটের পরিচয়ে কত সাবলীল, মনে হচ্ছে বহু বছরের পরিচিত। অথচ তুমি বাচ্চার মা হয়েও বাচ্চার বাবাকে এখনো লজ্জা পাও। মেশিন সবার হাতে হাতে দেওয়ার পর দুপুরের খাবার ব্যবস্থা করা হলো। গ্রামীণ পরিবেশে ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল তালুকদারদের। জিনিয়া সবার কাছে বিদায় নিল। সে ব্যাক করবে ঢাকায়, কিন্তু সুর তাকে আটকে দিয়েছে। জিনিয়ার সাথে তার খুব সখ্যতা। অবশ্য জিনিয়ার বন্ধু বান্ধব সব হয় বাচ্চা, না হয় বয়স্ক লোকজন। জিয়াতি, তুমি আজ আমাদের সাথে শেরপুর যাবে? নাহলে কিন্তু বড়ই আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করবো বলে দিলাম। এই বিয়ের ভূত তোর মাথা থেকে এখনো যায়নি সুর? আর কতবার বলবো আমি তোর বোন না, খালা হই, খালা ডাক খাম্মি। না, আমার তোমার মতো মেয়ে লাগবে যারা সাজে না। আর সবচেয়ে বড় কথা, আমরা এইরকম ড্রেস পরতে পারবো। একটা শার্ট একটা প্যান্ট কিনলে দুজনেই পরতে পারবো। দ্যাট উই বি গ্রেট, উইল নট? জিনিয়া করুণ চোখে এরিতার দিকে তাকিয়ে বলল, আপনি কি খেয়ে এমন জিনিস পয়দা করেছো? এই ছেলে এখনই নিজের সেভিংসের কথা চিন্তা করছে। এখানে একদম আমার হাত নেই জিউ। আমার হৃদয় মহা দয়ালু, কিন্তু আমার অবজেক্ট অ্যাট্রাকশন সে যেমন, তার প্রোডাকশনও তেমন। বিয়ে করাই লাগবে, তাই এক্সট্রা কোনো গিফট না দিয়ে সরাসরি বিয়ের বাজার গিফট দিয়েছে বলে হো হো করে হেসে দিল। এরিস কটমট করে তাকে নিজেদের ভ্যানে উঠে গেল। সপ্তম ইউনিভার্সিটিতে একটা প্রাইভেট ভ্যান গিফট করেছে এরিস। প্রতি সপ্তাহে এরিতাকে এনজিওর কাজে প্রচুর ছুটাছুটি করতে হয়, তাই এর চেয়ে দরকারি গিফট আর কি হতে পারে। দূরদর্শী চিন্তা ভাবনা লোকটার। সুর এজাজদের গাড়িতে যাবে। এজাহাকে পেলে তার আর কিছু লাগে না। চুমু দিতে দিতে বাচ্চাটাকে সে তিক্ত বিক্ত করে ফেলবে। শুভেচ্ছা প্রায় বলে চুমুখোরের বংশধর। এরিতা মুস্কি হাসে, কথা সত্য। এদের মুখ প্রচুর চলে নানা কথা বলার জন্য অন্য কাজে। ভ্যানের যে ড্রাইভার, এরিতা তাকে এই এলাকায় বিখ্যাত মিষ্টির চমচম আনার জন্য পাঠালো। এজাজরা রওনা হয়ে গেছে ইতিমধ্যে। শেরপুর এখান থেকে কাছেই, 1.5 ঘন্টা লাগবে না। বানু আর মিতা তার আরেক গাড়িতে রওনা দিয়েছে দুপুরের পরপরই। এরিসে গোসলে ঢুকে গেছে। জনাবের মেজাজ বিগড়ে দিয়েছে এরিতা বুঝতে পারল। যে বিগাবে সেই ঠিক করতে পারে, তাই এরিতাও লেগে পড়ল মেজাজ ঠান্ডা কাজ করতে। এরিস গোসল সেরে শুধু টাওয়াল পরে বের হলো। এরিতা ঘুরে ফিরে দেখছে তার নিজস্ব মানুষটাকে। 8 বছর হতে চলল বিয়ের, এখনো প্রতিদিন প্রতিক্ষণ মনে হয় মানুষটা নতুন। এরিসের শরীরের নিজস্ব পুরুষালী গন্ধ যেন শক্ত আফিম। এরিতা প্রায়ই নাক ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে এই লোমশ বুকটায়। টেনে নেয় সেই নেশাক্ত গন্ধটাকে। নিজের স্বামী বলেই কি এত ভালো লাগে? প্রতিবার দুজন যখন মিলেমিশে এক হয়ে যায়, না সে বিরক্ত, না মনে হয় পুরাতন। কি অদ্ভুত একটা সম্পর্ক। এরিস এগিয়ে এসে ভেজা চুলের ঝাপটা দিয়ে দুনিয়াতে ফেরালো তার বউকে। এত কষ্ট করে সেজে গুজে শাড়ি পরে লাভ কি হলো? এরিস হেয়ালি করে বলল, কেন তোমার ভালো লাগছে না? ভাবলাম তোমার মন ভালো হয়ে যাবে। দেখেছো আমি এখন পুরাতন হয়ে গেছি। বলে ঘুরে দাঁড়ালো এরিতা। এরিস ব্যাগ হাক করে ধরে বলল, বললে কানাডা বোঝার অভ্যাস কি মেয়েদের জন্মগত অভ্যাস? আমি বলতে চেয়েছি শাড়ি পরে লাভ কি হলো, কারণ এখন তো আবার খুলতেই হবে। সাজ সব নষ্ট হয়ে যাবে। একটা ঝড় বয়ে যাবে মিসেস তালুকদারের উপর। লজ্জা লুকানোর জন্য এরিতা বলে উঠল, এই মিসেস তালুকদার কি আমি মিসেস সারাই তালুকদার? সরো তো। না, তালুকদারেরা কিপটা না তোর মতো। মানে কি কিপটামি করেছি আমি? এই যে 2 বছর থেকে আমি অ্যাঞ্জেল চাচ্ছি, দিচ্ছিস না। আর আমার কাছে তোর কিছু চাওয়া লাগে না, সব আগে আগে হাজির করি। মেয়ে বাচ্চার জন্য আমার ভয় হয়। মেয়েদের বিয়ে দিলে চলে যেতে হয়। কেমন না হয়, কেমন না কেমন পরিবার হবে, আমাদের আদরের সন্তানকে হেলাফেলা করবে, এসব ভাবতেই আমার ভয় লাগে। মহাপণ্ডিত মিসেস তালুকদার, আপনার ভবিষ্যৎ ভাবনা সাইডে রেখে স্বামীকে শান্ত করুন। বড্ড অস্থির চিত্তে সে আপনার অপেক্ষায়। বলে ঘুরিয়ে নিল এরিতাকে। সুরের ড্যাড, শোনো না। হুশ, কথা বলিস না তো। আই মিন মুড। আরে এতদিন তো আমি এই কথাই চিন্তা করিনি কখনো। জিনিয়া বলেছে কি এই ভ্যানে আমরা সংসার পেতেছি, কিন্তু মাঝের মধ্যে ডান্সিং ভ্যান যেন না বানায়। রাস্তার সবাই বুঝে যাবে।
আপাতত এরিতা এঙ্গেজড। তালুকদার ভিলায় ঘুরে আসি এবার। হাফেজা বেগমের ফিজিওথেরাপি দেওয়ায় পা একটু সচল হয়েছে এখন। 2-1 কদম চলতে পারেন, তবে সেটা কারো সাহায্য নিয়ে। সন্ধ্যা নাগাদ আয়শা ধরে ধরে একটু হাঁটাহাঁটি করিয়ে ড্রয়িং রুমে বসালেন। মিতা আক্তারের মাথা ধরেছে, তাই কড়া 1 কাপ কফি নিয়ে উনিও বসলেন ড্রয়িং রুমে। কিছুক্ষণ আগে এজাজরা এসে পৌঁছিয়েছে বাসায়। এজাহা ঘুমে, বাকি সবাই এসে ড্রয়িং রুমে এসে বসলো। রাজু রায়হানও এসে পড়বে কিছুক্ষণ পর। রাসেল রোদেশিও প্রায় এসে ঘুরে যায়। বাচ্চারা এখান থেকে যেতে চায় না, একটু খেলার জায়গা পায়। তাছাড়া এখানে আসলে লেখাপড়া নেই। আয়শার আশকারা 100% থাকে, মানে তারা এখানে সর্বে সর্বা। এরিতা আর এরিস এসেও বসে পড়ল সবার সাথে। ড্রাইভার মিষ্টির প্যাকেট ডাইনিংয়ে রেখে বানুকে খুঁজতে লাগলো। তার সাথে বানুর বিয়ের কথাবার্তা চলছে। বানু যদিও হ্যাঁ না বলেনি, তবুও সবাই চাচ্ছে এবার এটা নিজের সংসার হোক মেয়েটার। চমচম মিষ্টিটা দেখে হাফেজা বেগম মুস্কি হাসলেন। ওনার দাদি শাশুড়ির প্রিয় মিষ্টি ছিল, এরিতারও প্রিয় সেটা। পৃথিবীতে আসলেই অনেক রহস্য যার কোনো ব্যাখ্যা নেই। হাফেজা বেগমের মুস্কি হাসি দেখে এরিতা বলল, আবার সেই পুরাতন কাহিনীর কথা ভাবছো তাই না দাদি? হাফেজা বেগম মাথা নাড়লেন। এজাজ সোজা হয়ে বসে বলল, তোমাদের দাদি নাতনির এই চোখের ইশারার ভাষা আমরা বুঝি না। দয়া করে সুস্পষ্ট করে মুখে বললে খুশি হইতাম। স্বর্ণ কয়ে ফেরতে সবাই খালি আমারে ধরে, কিন্তু সব হাসাটা স্বর্ণ জানে। আশ্চর্য দাদি, স্বপ্ন আর বাস্তব এক নাকি? এগুলো অহেতুক স্বপ্ন ছাড়া আর কিছু না। সেটাই বাকিটুকু আমি কইতাছি। এরিতা তার খণ্ড খণ্ড স্বপ্ন জোড়া লাগিয়ে বলল, স্বর্ণলতাকে কূপে ফেলে দিলেও সেখানে আগে থেকেই তার স্বামী উপস্থিত ছিল। সব কথা স্বর্ণলতার মা তাকে বলে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। আর কূপের মুখ বন্ধ করলেও 3 দিন তারা ভেতরের খাবার খেয়ে বেঁচেছিলেন। 3 দিন পর তার মা উদ্ধার করেন তাদের, কিন্তু কেউ যেন না জানতে পারে তারা বেঁচে আছে। এই জন্য স্বর্ণলতার অতিরিক্ত আঙুল কেটে ফেলে আর অন্য প্রদেশে চলে যায়। কারণ স্বর্ণপুরে একটা গুজব ছড়িয়ে পড়ে, স্বর্ণলতা মান্দান কোনো সাধারণ মানুষ না, সে আধ্যাত্মিক কোনো মানুষ। সে কূপের কাছে মানত করা, এমনকি কেউ কেউ এসে নানা কুফরি কাজ শুরু করে। এসব দেখে জমিদার পাগল হয়ে যায় আর তার স্বর্ণলতার মা আত্মহত্যা করে। বাকিটুকু আমি কই হন। আমার দাদি শাশুড়ি হলেন এই স্বর্ণলতার মেয়ে, যাকে পেটে নিয়ে উনি কুয়াতে ছিল। স্বর্ণ রাকিকা খাইয়া গিয়েই পরের দিন মারা যান উনি। সব কথা আমারে উনি কইছে সেই দিনই। আর প্রায় যখন স্বর্ণ ভাঙা ভাঙা স্বপ্ন দেখা আমারে কইতো, আমি মিলাইতাম। সবাই বিরূপ হয়ে শুনল সব কথা। আসলে কত অদ্ভুত আর কাকতালীয় ঘটনা। এরিস বলল, কিন্তু স্বর্ণ কিন্তু এখন আর স্বপ্ন দেখে না। আগে দেখতাম ঘুমে চিল্লিয়ে উঠে বসতো, কিন্তু 2 বছর থেকে এমনটা করে না। এরিতা চোখ ছোট করে মনে মনে বলল, স্বপ্ন দেখার টাইম আছে আমার। এরিস তালুকদার নামের রোলার কোস্টারের অত্যাচারে সব চাপা পড়েছে। বিদেশি মুলা কোথাকার। এরিস বুঝলো তার বউ মনে মনে তাকে গালি দিচ্ছে। সবার আড়ালে ঠোঁট পাউন্ড করে চুমু দেখালো। এরিতার চোখ বড় হয়ে গেল নিমিষেই। সবার আড্ডার মাঝেই বানু এলো দৌড়ে। সে সারা বাড়ি খুঁজেও বন্নিকে পাচ্ছে না। মেয়েটা তোতা পাখির মতো সারাক্ষণ কথা বলে, তাই সবাই তোতা পাখি বলেই ডাকে। বানুর কথায় সবাই দাঁড়িয়ে পড়ল। এরিস ছুটল তার রুমের দিকে। তার মাছি ড্রোনের সিসি ক্যামেরা চেক করলেই বোঝা যাবে। বাকি সবাই আশেপাশের বাড়িতে ছুটল। আধ ঘন্টা পর এরিসে বেরিয়ে এসে বলল, মারুফ নিয়ে গেছে বিকেলের দিকে। বানু বসে পড়ল ফ্লোরে। কিছুদিন থেকে বন্নির বাবা নিয়ে অতিরিক্ত প্রশ্ন করে। এই জন্যই মনে হয় আড়ালে মারুফ এসে তার মেয়েকে দেখে এসব শিখিয়ে দেয়। এর মাঝে এজাজ এরিসের ফোনে কল করে জানালো নিকটস্থ শিশু পার্কে দেখা যাচ্ছে। এরিস বের হলে বানু আর এরিতাও পেছন পেছন বের হলো। গিয়ে সবাই স্তব্ধ হয়ে দেখলো এক চমৎকার দৃশ্য। মারুফ বন্নিকে কোলে নিয়ে একটু করে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আর বাবা ডাকতে বলছে। বন্নি আইসক্রিমের লোভে বাবা বাবা ও বাবা বলে মারুফ অট্ট হাসি দিলেও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সবার তখন
হুমায়ুন আহমেদের সেই কথাটা মনে হলো। পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু কোনো খারাপ বাবা নেই। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।